Hello everyone, welcome to my YouTube channel Zero Physics NEET. আজকের নিউটন লজ অফ মোশন এই চ্যাপ্টারটার এটা হচ্ছে কি না তৃতীয় ক্লাস থার্ড ক্লাস। তো যারা আগের দুটো ক্লাস দেখেছো তারা এই ক্লাসটা মন দিয়ে দেখো। আর হচ্ছে কি না যারা আগের দুটো ক্লাস দেখোনি তারা একবার আগের দুটো ক্লাস দেখে নাও, তারপরে এই দুটো ক্লাস শুরু করো, ঠিক আছে? তো যেটা বলার যে আমি নিউটন লজ অফ মোশনে যা যা থিওরি হয় এবং কোশ্চেন্স হয় কনসেপ্টের উপরে সবগুলো প্রায় এখানে করাচ্ছি। সঙ্গে এক্সট্রা কিছু কোশ্চেন আমি ডিপিপি হিসাবে আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে থাকি। তো যদি সেখানে কেউ অ্যাড হতে চাও, ঠিক আছে, তাহলে আমাকে মেসেজ করো এই নাম্বারে, আমি বলে দেবো কিভাবে আমি অ্যাড করে নেবো, ঠিক আছে? এই নাম্বারে আমাকে মেসেজ করো। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, মেসেজ করলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো। ওখানে কিন্তু প্রতিদিন তোমরা ডিপিপি পাবে এবং হচ্ছে কি ডিপিপি মানে ডেইলি প্র্যাকটিস প্রবলেম, ঠিক আছে? আর কি না চ্যাপ্টারের উপরে টেস্ট, এবং যত আরো দিন যাবে আরো টেস্ট বাড়তে থাকবে এরকম। তো আজকে শুরু করে যাচ্ছে কি না নিউটন লজ অফ মোশন, আগের দিন যতটা করেছি সেখান থেকে আগে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো একটু ঠিক করে দেখো ভালো করে। তো যে ফোর্স গুলো বলেছিলাম, আমি বেসিক্যালি টেনশন ফোর্স এর ব্যাপারে বলেছিলাম, এবং সেখানে স্প্রিং এর যে টেনশন ফোর্স ছিল সেটা নিয়ে ডিসকাস করেছিলাম যে স্প্রিং এর টেনশন ফোর্সের ক্ষেত্রে যে কনস্ট্যান্ট আছে স্প্রিং কনস্ট্যান্ট, সেই স্প্রিং কনস্ট্যান্ট ইজ প্রপোর্শনাল টু, সেটা হচ্ছে লেন্থ হয়, প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য স্প্রিং। অর্থাৎ স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট তার লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যত বড় স্প্রিং হবে তার হচ্ছে কি না স্প্রিং কনস্ট্যান্ট তত ছোট হবে, কম হবে। অর্থাৎ স্প্রিংটাকে টানতে বা হচ্ছে কি এক্সপ্যান্ড অথবা কম্প্রেস করতে কিন্তু বেশি ফোর্স লাগবে না, কম ফোর্স লাগবে, ঠিক আছে? তো আজকে তাহলে শুরু করছি কি না কন্ট্যাক্ট ফোর্স, ঠিক আছে? আজকে তাহলে শুরু করছি কি না কন্ট্যাক্ট ফোর্স। দেখো ভালো করে, কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স। দেখো কন্ট্যাক্ট ফোর্স কত প্রকার? কন্ট্যাক্ট ফোর্স দুই প্রকার, ঠিক আছে? কন্ট্যাক্ট ফোর্স দুই প্রকার। একটা হচ্ছে কিনা নর্মাল ফোর্স, একটা হচ্ছে নর্মাল ফোর্স, আর একটা হচ্ছে কিনা ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? ফ্রিকশন ফোর্স নিয়ে তো পরে আলোচনা হবে এক্সট্রা ভাবে। আজকে তাহলে করবো কিনা নর্মাল ফোর্স। তাহলে নর্মাল ফোর্স দেখো, নর্মাল এই ওয়ার্ডটা দেখতেই কি মনে হচ্ছে? নর্মাল মানে কি? নর্মাল টু দ্য সারফেস, অর্থাৎ সারফেসের উপরে লম্বভাবে কাজ করবে ফোর্সটা, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, ধরো এইখানটা একটা ব্লক আছে, এটা হচ্ছে কি না এটা হচ্ছে একটা সারফেস, সেই সারফেসের উপরে একটা ব্লক রাখা আছে এরকম করে, এই ব্লকটা, ঠিক আছে? এই ব্লকটা কি হচ্ছে, যখন তুমি একটা সারফেসের উপর রেখে দিচ্ছ, তাহলে ব্লকটার একটা ওজন তো কাজ করছে নিচের দিকে, পৃথিবী ওকে টানছে, তাই না? ব্লকের একটা ওয়েট কাজ করছে নিচের দিকে, যেহেতু পৃথিবীর অ্যাট্রাকশন ফোর্স রয়েছে। তো তার জন্য কি হচ্ছে, ব্লকটা হচ্ছে কি করছে না, ওই যে যে সারফেসটা আছে তাকে একটু মানে প্রেস করছে, অর্থাৎ দাবাচ্ছে, তাই না? প্রেস করছে। তো তার মানে আমি যেটা বলতে চাইছি যে দুটো সারফেসের মধ্যে যখন প্রেসিং থাকবে, অর্থাৎ দুটো সারফেস জাস্ট টাচ হয়ে থাকলে হবে না। যেমন এইখানটা হচ্ছে একটা ব্লক, এইটা হচ্ছে ধরো একটা দেওয়াল আছে, সেই দেওয়ালে তুমি জাস্ট এই এই একটা হচ্ছে ব্লক নিয়ে এসে জাস্ট টাচ করে দিলে, এখানে এখানে কি করে দিলে, জাস্ট টাচ টাচ করে রেখেছো, ঠিক আছে? তো টাচ যখন করে রেখেছো তখন কিন্তু ওখানে কিন্তু তোমার প্রেস হচ্ছে না, অর্থাৎ তুমি প্রেসার দিচ্ছ না, ঠিক আছে? প্রেসিং মানে কি, দুটো সারফেসের মধ্যে এই যে দেখো, আহ, আমি একটা হাতকে এরকম করে
জাস্ট টাচ করে রেখেছি, এখানে কিন্তু কোনো নর্মাল ফোর্স কাজ করবে না। কিন্তু হাতটাকে আমি হচ্ছে খুব দুটো হাতটাকে কি করলাম, প্রেস করলাম একদম, তখনই কি করবে, নর্মাল ফোর্স কাজ করবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, নর্মাল ফোর্স আমি লিখতে পারি, নর্মাল ফোর্স অকার্স হোয়েন অ্যান অবজেক্ট পুশেস অন এ সারফেস, এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, নর্মাল ফোর্স অকার্স, তাহলে কি হচ্ছে, নর্মাল ফোর্স অকার্স হোয়েন অ্যান অবজেক্ট pushes on a সারফেস, শুধু টাচ করে থাকলেই হবে না। এবার কি এখানে হচ্ছে কি, এই ব্লকটা তার নিজের ওয়েটের জন্য কি করছে, এই যে যে নিচের যে সারফেসটা আছে সেটাকে কি করছে না, পুশ করছে, নিচের দিকে ঠেলছে। তার জন্য কি হবে, এই সারফেসটা একে একটা নর্মাল ফোর্স দিবে, যেটা কিন্তু উপরের দিকে, এই নর্মাল ফোর্স। ঠিক আছে, এই নর্মাল ফোর্সটা কোন দিকে হবে, উপরের দিকে হবে নর্মাল ফোর্স। এবং নর্মাল ফোর্স সবসময় কি হয় না, সারফেস থেকে পারপেন্ডিকুলার, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। ধরো এরকম একটা সারফেস আছে, ঠিক আছে, এরকম একটা সারফেস আছে, তো সেই সারফেসের উপরে যদি একটা ব্লক রাখা হয় এরকম করে, এই ব্লক, তো সেই ব্লকের উপর নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে নর্মাল ফোর্স, কেন কি সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে নর্মাল ফোর্স। ঠিক আছে, তো এবার আসবো কি, নর্মাল ফোর্স, এগুলো কিন্তু ডিসকাস করা হবে আরো হচ্ছে ডিটেইলসে। এখন জাস্ট বলা হচ্ছে কিনা নর্মাল ফোর্স কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে নর্মাল ফোর্স অ্যাকচুয়ালি কোন টাইপের ফোর্স, আমরা জানি কি নর্মাল ফোর্স হচ্ছে কি, নর্মাল ফোর্স কিনা ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। কেন ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার, এই যে যে যখন দুটো সারফেসের মধ্যে যখন হচ্ছে প্রেস প্রেস করে আছে দুটো সারফেস, এখানে মলিকিউল গুলোর মধ্যে কি হচ্ছে না, ইন্টারমলিকিউলার ইন্টারাকশন ফোর্স, এখানে এটার মলিকিউল আছে, এই সারফেসের হচ্ছে কি এখানে মলিকিউল আছে। ঠিক আছে, যখন এই দুজন দুজনকে হচ্ছে মানে ঠেলছে, পুশ করছে, তখনই কি হচ্ছে, এদের মধ্যে যে মলিকিউল গুলো আছে সারফেসে, তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, এবং সেই ইন্টারাকশনের জন্য কি হচ্ছে, এই ব্লকটা এই ব্লকটা টেবিলকে নিচের দিকে ফোর্স দিচ্ছে, আর টেবিলটা ব্লককে উপরের দিকে ফোর্স দিচ্ছে। বোঝা গেল কিনা, দুজন দুজনকে ফোর্স দিচ্ছে কিন্তু। তাহলে ব্লক কি করছে, টেবিলকে নিচের দিকে ফোর্স দিচ্ছে, আর টেবিল কি করছে, ব্লকটাকে উপরের দিকে নর্মাল ফোর্স দিচ্ছে। তাহলে নর্মাল ফোর্স আশা করি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ওয়েট। ওয়েট ওয়েট তো জানো, ওয়েট কি না, গ্র্যাভিটেশনাল পুল, গ্র্যাভিটেশনাল পুল বাই আর কিছু না, গ্র্যাভিটেশনাল পুল বাই আর্থ। ঠিক আছে, অর্থাৎ পৃথিবী কোনো মানে হচ্ছে বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করবে নিজের কেন্দ্রের দিকে, সেটাই হচ্ছে কি তার ওয়েট। এটা মোটামুটি সবাই জানো। তো এই ওয়েটের কি হয় না, ওয়েটের কিছু ইউনিট হয়। তোমরা জানো কি, ওয়েট তাহলে একটা কি হয়ে গেল, ওয়েট ওয়েট ইজ ওয়ান টাইপ অফ ফোর্স হয়ে গেল না। আমরা বাজারে গিয়ে যদিও বলি যে 1 কেজি 1 কেজি হচ্ছে আলু দাও, তো সেই 1 কেজি, সেটা কিন্তু আমরা মাস বলি, কিন্তু বাজারে যেটা মেপে দেয় সেটা কিন্তু ওয়েট মেপেই দেয়। ঠিক আছে, তো আমরা কিন্তু ভুলই বলে থাকি। ঠিক আছে, ওয়েট হচ্ছে কি না, ওয়েট ইজ এ ফোর্স। ঠিক আছে, ওয়েট হচ্ছে একটা ফোর্স। তো সেই ফোর্সের, এই ওয়েটের হচ্ছে ইউনিট আমরা কি একটা টাইপের করতে পারি, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। তোমরা এমনিতেই জানো যে ফোর্সের সিজিএস আর এসআই ইউনিট কি হয়। ঠিক আছে, ইউনিট অফ ফোর্স যদি আমি বলি, ইউনিট অফ ফোর্স, তোমরা এমনিতেই যে দুটো ফোর্স ইউনিট জানো, সেটা হচ্ছে কি না, নাম্বার ওয়ান কি না, সিজিএস ইউনিট যেটা জানো, সিজিএস ইউনিট যেটা জানো হচ্ছে, সেটা হচ্ছে কি ডাইন। ডাইন মানে হচ্ছে কি জানো, যে তোমরা এমনিতেই জানো যে যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এইটুকু
আপাতত সাধারণভাবে, ঠিক আছে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তো ডাইনের জন্য কি লিখতে পারো না গ্রাম, মাসের মাসের জন্য হচ্ছে কি লিখছো গ্রাম, আর অ্যাক্সেলারেশনের জন্য লিখছো সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটা একটা হয়। আর কি না এসআই ইউনিট কি হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে কিনা নিউটন, আর এটাকে আমরা কি বলতে পারি না কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এইভাবে দুটো ইউনিট হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আহ, এই যে ফোর্সের ইউনিট গ্র্যাভিটেশনাল সিস্টেমে কি হচ্ছে, গ্র্যাভিটেশনাল ইউনিট কি হচ্ছে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স যদি আমি বলি কি হচ্ছে, দেখো গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স, এটা কেমন হচ্ছে না নাম্বার ওয়ান সিজিএস ইউনিট, যেটা হচ্ছে সিজিএস ইউনিটে সেটাকে কি হচ্ছে না জি ওয়েট বলে, অর্থাৎ মানে কি জি ওয়েট মানে কি, এটার ফুল ফর্ম কি না গ্রাম ওয়েট, গ্রাম ওয়েট, এটাকে জিএফ ও বলে, ঠিক আছে? জিএফ, ওই জিএফ নয় কিন্তু, হ্যাঁ, জিএফ, জিএফ মানে গ্রাম ফোর্স, ঠিক আছে? এটাকে গ্রাম ফোর্সও বলে, গ্রাম ফোর্স। তো এটার মানে কি, অর্থাৎ 1 গ্রাম ভরের কোনো বস্তুর যে ওজন, ঠিক আছে? 1 গ্রাম ভরের বস্তুর বস্তুর ওজনটা কি রকম আমরা জানি কি, ওয়েট, ওয়েট মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা অ্যাটলিস্ট সবাই জানো যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওয়েট মানে কি জানো, ওয়েট হচ্ছে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন আমি যদি বলি ওয়েট অফ 1 গ্রাম মাস কত হবে, এটাকেই বলছি কি না জিএফ, ঠিক আছে? জিএফ। এবারে তো এইটা হচ্ছে কত না 1 গ্রাম ভর, 1 গ্রাম মাসের জন্য হচ্ছে ওর মাসটা কত 1 লিখলাম, আর জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর কি। এখানে দুটো জি এক সমান হয়ে গেছে, আমি এটাকে ঠিক আছে এম জি যখন লিখছি তখন হচ্ছে কি মাস ইন্টু জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর যখন জি ওয়েট লিখছি এটা হচ্ছে কিনা গ্রাম ওয়েট, এটা হচ্ছে গ্রাম ফোর্স এরকম। তো এখানে কত হবে 980, কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আগে থেকে গ্রাম ছিল, ঠিক আছে 1 গ্রাম। তো 980 কি হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ডাইন হচ্ছে এটা। তার মানে কি বোঝা যাচ্ছে না 1 GF ইকুয়ালস টু কত হচ্ছে 980 ডাইন। ক্লিয়ার? এটা হচ্ছে কি না, এটা ছিল তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্সের সিজিএস ইউনিটে হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। এবার যদি এসআইতে বলি, এসআইতে, এসআইতে কি হচ্ছে, এসআইতে কি হচ্ছে দেখো, এসআইতে বলবো কি না কেজিএফ, ঠিক আছে? কিলোগ্রাম ফোর্স और কেজি ওয়েট। এটা মানে কি না ওয়েট অফ 1 কিলোগ্রাম মাস, 1 কিলোগ্রাম মাসের যে ওয়েট হয় আর কি, 1 কিলোগ্রাম মাসের ওয়েট কি করব না মাসটা 1 কিলোগ্রাম, ঠিক আছে? এবার হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত লিখবো 9.8, তাহলে এটা হলো কত কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন, তাহলে এটা হচ্ছে কত 9.8 নিউটন। তাহলে কি হলো, দুটোকে যদি একসঙ্গে লিখি 1 GF ইকুয়ালস টু 980 ডাইন, এটা একটা হলো। আর কি না 1 KGF মানে হচ্ছে কত 9.8 নিউটন, 9.8 নিউটন, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস কি হলো, এটা কি হলো না গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স, ফোর্সের গ্র্যাভিটেশনাল ইউনিট হলো দুটো। এরপরে যেটা চলে আসবে মেন জিনিস, এটা নিউটনস লজ অফ মোশন, ঠিক আছে? এত সময় আমরা কি করলাম, একটা মাস সম্বন্ধে আইডিয়া দেওয়া হলো, ঠিক আছে? আর কি না ফোর্স সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া হলো, ফোর্স কত টাইপের হতে পারে, ঠিক আছে? এবং সেই ফোর্স গুলোর একটু
ছোট করে ডিসকাশন করা হলো। এরপরে আসছে কি না, নিউটন লজ অফ মোশন। ঠিক আছে, তো চলে আসো নিউটন লজ অফ মোশন। ঠিক আছে, তো প্রথম আমরা যেটা আসবো সেটাকে কি বলবো না, ফার্স্ট ল। ঠিক আছে, ফার্স্ট ল। ফার্স্ট ল কি, ফার্স্ট ল কে কিন্তু বলে ল অফ ইনার্সিয়া। ঠিক আছে, ল অফ ইনার্সিয়া, ফার্স্ট লটাকে কিন্তু অফ ল অফ ইনার্সিয়াও বলে। কেন বলে সেটা বলছি। তো ফার্স্ট ল কি বলছে, ফার্স্ট ল বলছে যে এ বডি, দেখো ফার্স্ট ল কি বলছে, এ বডি, এ বডি রিমেইনস, এ বডি রিমেইনস ইন সেম স্টেট অফ মোশন unless until there is an external force। মানে ব্যাপারটা কি হলো, যত সময় না কোনো বস্তুর উপরে কোনো নেট এক্সটার্নাল ফোর্স, আনলেস অ্যান্ড নেট এক্সটার্নাল ফোর্স বলে দিচ্ছি, নেট এক্সটার্নাল ফোর্স যত সময় না অ্যাপ্লাই হচ্ছে তত সময় বডিটার স্টেট অফ মোশন কিন্তু একই থাকবে, অর্থাৎ চেঞ্জ করবে না। মানে কি, স্টেট অফ মোশন মানে কি বোঝায়, স্টেট অফ মোশন মানে ধরো বস্তুটা স্থির আছে, বস্তুটা হচ্ছে কিনা রেস্টে আছে, তাহলে ওটার হচ্ছে স্টেট অফ মোশন কি, রেস্ট। তাহলে রেস্টে থাকলে কি হবে, বডি রেস্টেই থাকবে। যদি বডিটা হচ্ছে কিনা মোশনে থাকে তাহলে কি হবে, সেটা মোশনেই থাকবে। ঠিক আছে, মোশনে বলতে কি না, ইউনিফর্ম মোশনে আছে, তাহলে সেটা হচ্ছে কিনা ইউনিফর্ম মোশনেই থাকবে। আর কি না, এই হচ্ছে কিনা দুটো হচ্ছে স্টেট অফ মোশন। তো রেস্টে থাকলে রেস্টে থাকবে, আর যদি কোনো ভেলোসিটিতে থাকে তাহলে সেই ভেলোসিটি নিয়ে চলতে থাকবে একই ডাইরেকশনে। তাহলে এই দুটো হচ্ছে কি না স্টেট অফ মোশন। সেই স্টেট অফ মোশন দুটো চেঞ্জ করবে না যত সময় না তুমি ফোর্স দিচ্ছ। ফোর্স দিলে তবেই কিন্তু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে, যেমন কোনো বডি রেস্টে আছে, সেটা কি করবে, মুভ করতে শুরু করবে। ঠিক আছে, অথবা কোনো বডি হচ্ছে কিনা মোশনে আছে, তার ভেলোসিটি কমলো, মানে কি ওটাও কিন্তু স্টেট অফ মোশনের চেঞ্জ হলো। অথবা ভেলোসিটি যেমন ছিল তার চেয়ে বাড়লো, তাহলে সেটাও হচ্ছে কিনা মোশনের চেঞ্জ হলো। অথবা কিনা ভেলোসিটির ডাইরেকশন পাল্টে গেল, ভেলোসিটির ডাইরেকশন তোমার হচ্ছে কিনা, 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 হয় 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 কিনা, ফোর্স, 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 ফোর্স দিলে কি হয় না, অ্যাক্সিলারেশন হবে। তার মানে কি না, ভেলোসিটি চেঞ্জ করবে। তো এবার আমরা চলে আসবো কি না, টাইপস অফ ইনার্সিয়া। হচ্ছে না, টাইপস অফ ইনার্সিয়া। কত প্রকার ইনার্সিয়া হতে পারে, নাম্বার অফ ইনার্সিয়া, ইনার্সিয়া অফ রেস্ট, নাম্বার টু inertia of motion, and number three inertia of direction। ঠিক আছে, তো ইনার্সিয়া অফ রেস্ট মানে কি, ইনার্সিয়া অফ রেস্ট হচ্ছে কি, এই যে যে ফোর্স অ্যাপ্লাই না হলে, ফোর্স অ্যাপ্লাই না হলে বডিটা যে রেস্টে থাকে, সেটা যে রেস্টেই থাকার যে টেন্ডেন্সি, অর্থাৎ কোনো বডি রেস্টে থাকার যে টেন্ডেন্সি, সেটাকেই বলে কি ইনার্সিয়া অফ রেস্ট। ঠিক আছে, তাহলে কি বলছে না, ইনার্সিয়া অফ রেস্ট হচ্ছে কিনা the tendency of a body, the tendency of a rest body remains in the state of rest। ঠিক আছে,
তাহলে হচ্ছে কি না ইনার্সিয়া অফ রেস্ট, আমি আর লিখছি না এগুলো, হ্যাঁ ইনার্সিয়া অফ রেস্ট তোমরা জানো এগুলো। ইনার্সিয়া অফ রেস্ট হচ্ছে কি না টেন্ডেন্সি অফ এ বডি টু রিমেইনস বা টেন্ডেন্সি অফ দ্য বডি টু বি অ্যাট রেস্ট, ঠিক আছে, অফ রেস্ট বডি, কোনো একটা স্থির বস্তুর স্থির থাকার যে টেন্ডেন্সি সেটাই হচ্ছে কি না ইনার্সিয়া অফ রেস্ট। আর ইনার্সিয়া অফ মোশন হচ্ছে কি টেন্ডেন্সি অফ দ্য মুভিং বডি টু মুভ in the same velocity along straight line, it's called হচ্ছে কিনা inertia of motion, অর্থাৎ যে ভেলোসিটিতে চলছিল সেই ভেলোসিটিতে চলার যে টেন্ডেন্সি সেটাই হচ্ছে কিনা inertia of motion। inertia of direction হচ্ছে কি যে ডাইরেকশনে চলছিল সেই ডাইরেকশনে চলার যে টেন্ডেন্সি সেটাই হচ্ছে কিনা inertia of direction। তাহলে তিনটে পার্ট হচ্ছে কিনা inertia of rest, inertia of motion আর inertia of direction। অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি না inertia of directionটা কিভাবে হয় দেখো, ধরো একটা বডি এরকম এরকম হচ্ছে কিনা একটা বডি এরকম স্ট্রেট লাইনে যাচ্ছে, তো এখানে এখানে যদি এর পারপেন্ডিকুলার ডাইরেকশন একটা ফোর্স দেওয়া হয় তাহলে কি হবে বলো তো, এই যে বডিটা এরকম স্ট্রেট লাইনে যাচ্ছে এটা কি হবে একটু এরকম বেঁকে যাবে, তাই না, তারপরে পারপেন্ডিকুলার অর্থাৎ হচ্ছে কিনা ফোর্স দিয়ে আমি কি করলাম না ওর যে যে মোশনের যে ডাইরেকশন সেই ডাইরেকশনটাকে পাল্টে দিলাম, মানে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল, তাহলে এরকম হচ্ছে। তাহলে ইনার্সিয়া অফ ডাইরেকশন এটা হচ্ছে। ইনার্সিয়া অফ রেস্টের এক্সাম্পল তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো কি, ধরো একটা বাস হচ্ছে কি রেস্টে আছে, ঠিক আছে, একটা বাস রেস্টে আছে, এই সব এক্সাম্পল তোমরা পড়েছো। একটা বাস রেস্টে আছে, হঠাৎ করে বাসটা কি করলো না চলতে শুরু করলো, তাহলে কি হবে হঠাৎ করে যেই বাসটা চলতে শুরু করলো, ধরো বাসটা হচ্ছে কিনা হচ্ছে রেস্টে আছে, বাসটা কিসে আছে রেস্টে আছে, এবার কোনো একজন লোক সে কি হচ্ছে এখানে যখন দাঁড়িয়ে আছে সে তার কি হচ্ছে না পা দুটো তো রেস্টে আছে এখন, এখন যেই বাসটা মুভ করতে শুরু করলো তখন কি হলো, বাসটা মুভ করতে শুরু করলো কি হবে, তার লোকটার পাটা মুভ করলো, লোকটার পা যেহেতু হচ্ছে কি না লোকটার পা যেহেতু বাসের মেঝের সঙ্গে আছে লোকটার পা কি হবে না মুভ করে যাবে, কিন্তু লোকটা কিন্তু পেছনের দিকে হেলে পড়ে যাবে না, লোকটা পেছনের দিকে হেলে যাবে, কেন কি মাথা তখন রেস্টে থাকতে চাইছে, কেন কি আগে থেকে রেস্টে ছিল পুরো বডিটা, এই জন্য মাথা রেস্টে থাকতে চাইছে, অথচ পা কি হচ্ছে বাসের মেঝের সঙ্গে লেগে আছে বলে পা কি হয়েছে না মুভ করতে শুরু করেছে, সেই জন্য লোকটা কি হয়েছে পেছনের দিকে হেলে পড়েছে, এটা হচ্ছে কি না ইনার্সিয়া অফ রেস্ট, অর্থাৎ লোকটা তার রেস্ট যে পজিশন ছিল রেস্ট যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থাকতে চাইছে। ইনার্সিয়া অফ মোশনের এক্সাম্পল কি না একটা বাস কি হচ্ছে না মুভ করছে, একটা বাস হচ্ছে কি মুভ করছে, সেই সময় বাসটা হঠাৎ করে ব্রেক করলো, তাহলে ব্রেক করলে কি হবে, ব্রেক করলে পাটা রেস্ট হয়ে যাবে কিন্তু মাথা তখনও মুভ করার টেন্ডেন্সিতে থাকবে, ফলে কি হবে লোক সামনের দিকে কি হয়ে যাবে, সামনের দিকে হুড়মুড়ি খেয়ে পড়ে যাবে, তাই না, সামনের দিকে পড়ে যাবে। তো এবার হচ্ছে কি দেখো, এবার আমি করব কি না একটা কোশ্চেন ধরো দেওয়া আছে, দেখো কোশ্চেন হচ্ছে কি না যদি বলে এরকম একটা বল, a ball is moving with velocity 2 মিটার পার সেকেন্ড, একটা বল 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছে এবং সেই বলটার একটা মাস দেওয়া আছে, এই বলটার মাস কত না 1 কেজি ধরো, এবং সেই বলটা কি করছে না 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এদিকে মুভ করছে, তাহলে কি বলবো না ফোর্স অন দা বল কি হবে, বলের উপরে ফোর্স কত হচ্ছে এখন করতে পারবে, বলের উপরে ফোর্স ফোর্স কি হবে এখানে, দেখো এখানে বলের উপরে ফোর্স কিন্তু জিরো হবে, কেন না বডিটা তো ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, তাই না, অর্থাৎ বডিটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে অর্থাৎ ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, সেই জন্য কি বলবো না ভেলোসিটি রিমেইনস আনচেঞ্জড, তাহলে কি বলবো ভেলোসিটি রিমেইনস সেম, তাহলে কি হচ্ছে
সেই জন্য ফোর্স কত হচ্ছে, ফোর্স হচ্ছে 0। যদি ভেলোসিটি চেঞ্জ হয় তখন বলবো কি না ফোর্স একটা কাজ করবে। ঠিক আছে, এরপরে আসবো কি, এরপরে আসবো কিনা মোমেন্টাম। ঠিক আছে, এতটা পর্যন্ত ছিল। এবার হচ্ছে কিনা মোমেন্টাম, নিউটন ফার্স্ট ল। নিউটন ফার্স্ট ল আপাতত ডিসকাস করলাম কিরকম ভাবে না, নিউটন ফার্স্ট ল এর যে তোমার নিউটন ফার্স্ট ল এর যে ডেফিনেশন হচ্ছে, ডেফিনেশন মানে লটা যেটা বলছে আর কি না, ওটা হচ্ছে কি না ইনারশিয়াকে ডিফাইন করছে নিউটন ফার্স্ট ল। ইনারশিয়া থ্রি টাইপসের হচ্ছে, ইনারশিয়া অফ রেস্ট, ইনারশিয়া অফ মোশন, ইনারশিয়া অফ ডাইরেকশন। ঠিক আছে, এরপরে কি আসছি না মোমেন্টাম। কেন কি আমরা হচ্ছে নিউটন সেকেন্ড ল করতে গেলে মোমেন্টাম কাজে লাগবে এই জন্য। তো মোমেন্টাম, মোমেন্টাম, মোমেন্টাম অ্যাকচুয়ালি হচ্ছে কি না, মোমেন্টাম ইজ দা হচ্ছে না কোয়ান্টিটি অফ মোশন, আর কিছু না। মোমেন্টাম হচ্ছে কি না কোয়ান্টিটি অফ মোশন, মোশনের যে পরিমাণ সেটাকে কিন্তু মোমেন্টাম দিয়ে ডিফাইন করা হয়। আর অ্যাকচুয়ালি মোমেন্টাম হচ্ছে কি না, মোমেন্টাম হচ্ছে, মোমেন্টামকে পি ভেক্টর দিয়ে ডিনোট করা হয়। সেই মোমেন্টাম পি ভেক্টর ইকুয়ালস টু, মোমেন্টাম পি ভেক্টর ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি ভেক্টর। অর্থাৎ কোনো বস্তুর ভর এবং তার যদি হচ্ছে ভেলোসিটি, কোনো বস্তুর মাস এবং ভেলোসিটিকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কিন্তু মোমেন্টাম পাওয়া যাবে। ঠিক আছে, তো সেই মোমেন্টামের, এই মোমেন্টামকে যদি আমি ইউনিট লিখতে চাই সিজিএস বা এসআই, তো সিজিএস ইউনিট কি হবে, মোমেন্টামের সিজিএস ইউনিট কি হবে, ভরের সিজিএস ইউনিট গ্রাম, আর হচ্ছে কি আর ভেলোসিটির সিজিএস ইউনিট কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই ইউনিট কি হয়ে যাবে এখানে, মাসের এসআই ইউনিট কি হবে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে সিজিএস ইউনিট আর এসআই ইউনিট হলো। এখন কথা হচ্ছে যে কেন এই কোয়ান্টিটি অফ মোশনটাকে মাস আর ভেলোসিটির প্রোডাক্ট হিসাবে ডিনোট করা হচ্ছে কেন, এটার কারণ কি। ধরো, ধরো হচ্ছে আমি বললাম যে একটা বল যেটার মাস 1 গ্রাম, আর একটা বড় পাথরের বল আছে যেটার মাস কত না 1000 গ্রাম। ঠিক আছে, এখন যদি বলি যে কোনটা মোশানের হচ্ছে কোয়ান্টিটি বেশি, আমি কিন্তু বলতে পারবো না। কেন কি, ভেলোসিটিও লাগবে। কেন, আর দেখো এই ভেলোসিটির উপরেও ডিপেন্ড করে যাবে যে মোশনের কোয়ান্টিটিটা কার কেমন। যেমন ধরো 1 গ্রামের একটা বুলেট, সেই বুলেটটা যে ভেলোসিটি নিয়ে চলছে সেটা দেখা গেল কত না 1000 মিটার পার সেকেন্ড। আর এই যে যে পাথরটা, সেই পাথরটা দেখা গেল গড়িয়ে আসছে কিরকম না, দেখা গেল 0.0001 মিটার পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে, কোনটার মোশনের কোয়ান্টিটি বেশি, কোনটা হচ্ছে বেশি ভয়ানক হতে পারে। অবশ্যই বুলেট, 1000 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যে বুলেট আসছে সেটা যদি কারোর শরীরে লাগে তাহলে কি হবে, সে বেশি আহত হবে না। তাহলে হচ্ছে কিনা কোয়ান্টিটি অফ মোশন কি দিকে বোঝা যাচ্ছে না, দুজনের প্রোডাক্ট থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি যদি বলি চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম কি করে হচ্ছে, চেঞ্জ অফ মোমেন্টাম দেখো, চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম কিছু নয়, চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে কি না, এটাকে আমরা লিখবো কি না ডেল্টা পি ভেক্টর বলে। হবে হবে পি ফাইনাল ভেক্টর মাইনাস পি ইনিশিয়াল ভেক্টর। ঠিক আছে, তো পি ফাইনালকে আমরা লিখতে পারি এম ভি ভেক্টর ফাইনাল মাইনাস এম ভি ভেক্টর ইনিশিয়াল। এখানে মাসটা হচ্ছে কি কনস্ট্যান্ট আছে বলে ধরে নিচ্ছি মাস, তাহলে ভি ভেক্টর ফাইনাল মাইনাস ভি ভেক্টর ইনিশিয়াল। এটাকে হচ্ছে আমরা কি বলছি না মোমেন্টামের চেঞ্জ বলছি, ডেল্টা পি। ক্লিয়ার। তো ধরো এরকম দেওয়া আছে যে একটা বল
একটা বল কি হয়েছে, না একটা বল, এই বলটার হচ্ছে ধরো মাস এম, এম মাসের বল কি হয়েছে, না এইখানে এরকম করে এসছে, ভি ভেলোসিটিতে এসছে এখানে, এসে কি করেছে না এই দেওয়ালে ধাক্কা মেরেছে, এবং ধাক্কা মেরে কি করেছে, ধাক্কা মেরে যখন ফিরে গেছে তখন ইউ ভেলোসিটি নিয়ে ফিরে গেছে, কিছুটা ভেলোসিটি ধরো এখানে চেঞ্জ হয়ে গেছে আর কি, পুরোপুরি ইলাস্টিক কলিশন নয়। যারা যদি পড়ে থাকো তাহলে তারা বুঝতে পারবে যে ইলাস্টিক কলিশনে কি হয়। ইলাস্টিক পারফেক্টলি ইলাস্টিক কলিশনে কিন্তু যেই ভেলোসিটি নিয়ে ধাক্কা হয় সেই ভেলোসিটি নিয়ে ফিরে আসে, ঠিক আছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। কিন্তু এখানে ধর আমি মনে করছি যে পারফেক্টলি ইলাস্টিক কলিশন নয়, ঠিক আছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন নয়, ঠিক আছে। তো এটা কি হচ্ছে না, এম ভরের কোনো বল ভি ভেলোসিটি নিয়ে দেওয়ালের দিকে আসছিল, এসে কি করেছে, ধাক্কা মেরেছে, না কি হয়েছে, না ইউ ভেলোসিটি নিয়ে আবার ঘুরে গেছে। তো এখানে যদি বলে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা একটা জিনিস, এই যে যে মোমেন্টাম আমরা বলছি না, এটাকে কিন্তু বলে লিনিয়ার মোমেন্টাম, কেন কি না ভেলোসিটি লিনিয়ার যেহেতু, এই জন্য এটাকে কি বলে, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। পরে আসবে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি এটাকে বলে লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, এখানে কি হবে, মোমেন্টামের চেঞ্জ কি হবে। তো তোমরা জানো কি ডেল্টা পি ভেক্টর ইকুয়ালস টু কি হবে, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তো এখন কথা হচ্ছে যে পি ফাইনাল, পি ইনিশিয়াল কত, পি ইনিশিয়াল বুঝতে পারছো যে এটা ধরো নিচের দিকে আসছে, এই জন্য এম ভি, আমি কি লিখবো, এম ভি নিচের দিকে আসছে বলে আমি এক কাজ করি মাইনাস জে ক্যাপ দিয়ে দিই, ঠিক আছে। আর পি ফাইনাল যেহেতু উপরের দিকে যাচ্ছে, ওই জন্য ওটাকে আমি কি দিয়ে দিলাম, এম ইউ, উপরের দিকে যেহেতু যাচ্ছে সেই জন্য ওটাকে প্লাস জে ক্যাপ দিয়ে দিলাম। তো এবার লিখছি কি না, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, তাহলে কি লিখবো, এম ইউ, এম ইউ, এটাকে লিখছি এম ইউ, এম ইউ জে ক্যাপ মাইনাস এম ভি, এটা হচ্ছে কিন্তু মাইনাস এম ভি জে ক্যাপ। তো দুটোকে করে দিলে কি হচ্ছে না, এম ইউ প্লাস এম ভি জে ক্যাপ, অর্থাৎ চেঞ্জ কিন্তু হচ্ছে কিনা উপরের দিকে হচ্ছে, অর্থাৎ চেঞ্জ হচ্ছে কি না উপরের দিকে, ঠিক আছে। অর্থাৎ মোমেন্টামের চেঞ্জ হচ্ছে কিনা ওয়াই অ্যাক্সিস এর, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ ডাইরেকশন মানে উপরের দিকে হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে মোমেন্টামের চেঞ্জ কি করে বার করতে হয়। নেক্সট যদি আমি এই কোশ্চেনটাকে এরকম করে বলে দিই, সেটা কিরকম হচ্ছে দেখো, এই না এই দেওয়াল ছিল এখানে, সেই দেওয়ালের উপরে একটা বল এসে এরকম পড়েছে, এই বলটার মাস এম, এটা ইউ ভেলোসিটিতে এসে যখন ধাক্কা লাগলো, যখন ফিরে যাচ্ছে, যখন ফিরে যাচ্ছে তখন কি হচ্ছে না, এটার এম মাস আছে, ইউ ভেলোসিটিতেই ফিরে যাচ্ছে। তো এখানে কি করবে, না এটা হচ্ছে কিনা ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, ধরো হচ্ছে ফাইনাল। তো এখানে হচ্ছে কিনা চেঞ্জ অফ মোমেন্টাম কি হচ্ছে এখানে, চেঞ্জ ইন মোমেন্টাম। এটা কেমন করব, না পি ইনিশিয়াল প্রথমে বার করো, ইনিশিয়াল কি হবে, না এম ইউ, যেহেতু পজিটিভ এক্স অ্যাক্সিস ডাইরেকশনে আছে এই জন্য আমি কি লিখবো, প্লাস আই ক্যাপ নিয়ে নেবো, অ্যান্ড পি ফাইনাল কত নেব, যেহেতু নেগেটিভ এক্স ডাইরেকশনে আছে এই জন্য কি করবো না, এম ইউ, এটাকে নিয়ে নেবো মাইনাস আই ক্যাপ, ক্লিয়ার, মাইনাস আই ক্যাপ নিয়ে নেবো। এবার কি করবো না, এখান থেকে ডেল্টা পি ভেক্টর ইকুয়ালস টু কি লিখবো, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, ঠিক আছে। তো পি ফাইনাল কত হচ্ছে তোমার, মাইনাস এম ইউ আই ক্যাপ, আর এটা হচ্ছে কত না, মাইনাস
এম ইউ আই ক্যাপ। তার মানে এখান থেকে কত হচ্ছে না -2 mu আই ক্যাপ। অর্থাৎ অর্থাৎ হচ্ছে চেঞ্জ কি হচ্ছে, চেঞ্জ অফ মোমেন্টাম কি হচ্ছে না, নেগেটিভ এক্স অ্যাক্সিস ডাইরেকশন হচ্ছে এবং 2 mu হচ্ছে। ঠিক আছে, 2 mu হচ্ছে। তো এটা হচ্ছে কিনা মোমেন্টামের চেঞ্জ। নেক্সট কোশ্চেন মোমেন্টাম চেঞ্জের উপরে কিরকম হচ্ছে দেখো। এই কোশ্চেনটা নেক্সট পেজে দিই, নাহলে হবে না। কোশ্চেন কিরকম না, এইটা ছিল কি না একটা দেওয়াল, সেখানে একটা বল এসে ধাক্কা মেরেছে এরকম করে। এই বলটা এরকম আসছিল, ঠিক আছে, এরকম আসছিল। এটার মাস এম এবং এটা ইউ ভেলোসিটিতে এসে কি করেছে, এইখানটায় ধরো এটা হচ্ছে কিনা নর্মাল, এটা হচ্ছে কিনা এখানটায় নর্মাল। তো সেই নর্মালের সঙ্গে এটা হচ্ছে কিনা থিটা অ্যাঙ্গেল করেছে এবং যখন ফিরে গেছে সেটাও কিন্তু এরকম করে ফিরে গেছে। তার নর্মালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেই ফিরে গেছে। ঠিক আছে, তো বলটা এখানে আছে এরকম করে এম, এবং সেটা ইউ ভেলোসিটি নিয়েও ফিরে গেছে এবং নর্মালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এখানটা হচ্ছে কি না চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম, এই কোশ্চেন নিটে অনেকবার এসছে। ঠিক আছে, এবং এমন কোনো বই নেই যে এই কোশ্চেন নেই কোনো বইতে। এবং সমস্ত বইতে যে ধরনের সলভ করা আছে, আমি সেরকম সলভ না করে একটু অন্যরকম সলভ করছি। দেখো, খুব ছোট করে সলভ করার আমি চেষ্টা করছি। দেখো একটা কথা বলো, মোমেন্টামের চেঞ্জ মানে কি? দেখো, আমি প্রথমে শর্ট মেথডটা করছি, তারপরে সমস্ত বইতে যে মেথড করা আছে সেটা করছি। দেখো, ডেল্টা পি আমরা কি লিখি, ডেল্টা পি লিখি আমরা, ডেল্টা পি লিখি আমরা কত না, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এখন কথা হচ্ছে যে তোমার কাছে পি ইনিশিয়ালটাকে মাইনাস করতে হবে। দেখো, পি ইনিশিয়াল ভেক্টর এদিকে ছিল, এইটা ছিল পি ইনিশিয়াল ভেক্টর, তাই না? আর এইটা ছিল কি, পি ফাইনাল ভেক্টর। আমি কি করব, এখান থেকে এটাকে করে দেব মাইনাস পি ইনিশিয়াল ভেক্টর। এটা হয়ে গেল কত, মাইনাস পি ইনিশিয়াল ভেক্টর। আর এটা হয়ে গেল কত না, পি ফাইনাল ভেক্টর। এবার দুজনের ভ্যালুই কিন্তু এম ইউ করে, এম ইউ, এটারও এম ইউ। ক্লিয়ার? এবারে এটা হচ্ছে কিনা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, এটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। আমার তো এই দুটো রেজাল্টেন্ট নিলেই হয়ে যাবে। তাহলে আমি যদি এখান থেকে করি কি হবে, তাহলে দুটোর দেখো, একটা এমইউ এদিকে আর একটা এমইউ এদিকে, এমইউ এমইউ। তো এটার হচ্ছে কিনা থিটা যদি হয়, তাহলে এমইউর একটা কম্পোনেন্ট এমইউ কস থিটা, আর এমইউর এদিকের একটা কম্পোনেন্ট কত হবে, এমইউ সাইন থিটা। আর এই পাশের এমইউটার তার এদিকের কম্পোনেন্ট কত হবে, এমইউ সাইন থিটা। আর পারপেন্ডিকুলার দিকে কম্পোনেন্টটা কত হবে, এমইউ কস থিটা। দুটো মিলে হয়ে গেল 2 mu কস থিটা। তাহলে এইটা হচ্ছে কত না, 2 mu কস থিটা, 2 mu কস থিটা কি হয়ে যাবে, যেহেতু উপরের দিকে সেই জন্য জে ক্যাপ। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম এরকম ভাবে করা যেতে পারে। আর বইতে কেমন করে করা আছে, বইতে করা আছে এরকম করে, দেখো বইতে যেভাবে করা আছে। এটা ছিল কি, পি ইনিশিয়াল। এই পি ইনিশিয়ালের এইটা তোমার হচ্ছে কি না, পারপেন্ডিকুলারের সঙ্গে অ্যাঙ্গেল দেওয়া আছে এটা। হুম, এটা হচ্ছে পি ইনিশিয়াল ভেক্টর এবং পারপেন্ডিকুলারের সঙ্গে যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলতে পারি, থিটা বলতে পারি। তাহলে এই যে এইটার দুটো কম্পোনেন্ট কি হচ্ছে, এই দিকে একটা হচ্ছে আর এই দিকে একটা হচ্ছে। তো এই দিকের কম্পোনেন্টটা কত হচ্ছে, এমইউ কস থিটা, আর এদিকেরটা কত হচ্ছে, এমইউ সাইন থিটা। তাহলে যেহেতু এটা পি ইনিশিয়াল, তাহলে পি ইনিশিয়ালকে আমি কি লিখবো, এমইউ সাইন থিটা আই ক্যাপ। আর কি লিখবো,
না, যেহেতু এম ইউ কস থিটার নিচের দিকে হচ্ছে এই জন্য লিখবো কত, এম ইউ কস থিটা জে ক্যাপ, হ্যাঁ কি না? এবার দেখো ফাইনাল যখন হচ্ছে তখন কি হচ্ছে না, এরকম ফাইনাল বলটা এরকম এরকম যখন যাচ্ছে তখন এইদিকে এম ইউ, এখন এই অ্যাঙ্গেলটা থিটা, মানে তুমি যদি এখানটায় দুটো কম্পোনেন্ট করো তার কি হবে, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটা তো থিটা, তাহলে কি হবে, এই দিকের কম্পোনেন্টটা কত হবে, এম ইউ কস থিটা, আর এদিকের কম্পোনেন্টটা কত হবে, এম ইউ সাইন থিটা। তাহলে ফাইনাল যেটা হচ্ছে সেটাকে আমরা কি লিখতে পারি না, এম ইউ সাইন থিটা, এম ইউ সাইন থিটা আই ক্যাপ মাইনাস, মাইনাস হবে না, যেহেতু এটা উপরের দিকে আছে তাহলে ওটা এম ইউ কস থিটা জে ক্যাপ হয়ে যাবে, এম ইউ কস থিটা জে ক্যাপ। এবার তুমি এটাকে ডেল্টা পি ভেক্টর করতে পারো। কত হচ্ছে ডেল্টা পি ভেক্টর হচ্ছে কত না, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, পি ফাইনাল কত হচ্ছে দেখো, এটাকে দুটোকে এ করো, ক্যালকুলেশন করো, দেখবে চলে আসবে এম ইউ সাইন থিটা আই ক্যাপ প্লাস এম ইউ কস থিটা জে ক্যাপ, মাইনাস নিলে কি হবে না, এম ইউ সাইন থিটা আই ক্যাপ, আর ওটা হচ্ছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস এম ইউ কস থিটা জে ক্যাপ। ঠিক আছে, তো এম ইউ সাইন থিটা আই ক্যাপ, এম ইউ সাইন থিটা আই ক্যাপ কেটে চলে যাবে, থাকবে কত না, টু এম ইউ কস থিটা জে ক্যাপ। ঠিক আছে, এইভাবে আসছে। তো এই অঙ্কটাকে যদি আমি অ্যাঙ্গেল এরকম দেওয়া থাকতো, ঠিক আছে, তাহলে দুটো মেথড বলা হলো এটাকে। এবারে কি দেখো, এই অঙ্কটাকে যদি এরকম বলা থাকে যে এইখানটায় যে বলটা এসছে ইউ ভেলোসিটিতে, সেটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তার মাস এম, এবং যখন বেরিয়ে গেছে এখান থেকে তখন ও ইউ ভেলোসিটিতে গেছে ও হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে গেছে। সেক্ষেত্রে মোমেন্টামের চেঞ্জ কত হবে, ডেল্টা পি। ঠিক আছে, ডেল্টা পি, এটাও করে দেখো। ঠিক আছে, ভিডিওটাকে পজ করে সলভ করো। তাহলে কি করবো, এখানে আমি ওই মেথডেই করছি, হ্যাঁ, ওই মেথডে করছি। কিরকম দেখো, আমি করব কি না, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, তো এটাকে করার জন্য আমি কি করে দিচ্ছি, এক পি ইনিশিয়াল, এটা হচ্ছে কত মাইনাস পি ইনিশিয়াল ভেক্টর আমার, এটা হচ্ছে কত না পি ফাইনাল ভেক্টর। ঠিক আছে, এই দুটোকে আমি রেজাল্টেন্ট করতে চাইছি। এবারে এইটা হচ্ছে কি না, এদিকে এম ইউ, এদিকেও এম ইউ, কিন্তু কথা হচ্ছে এখন এখন এই অ্যাঙ্গেল গুলো থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে কি হচ্ছে, আর এই অ্যাঙ্গেলটাও থিটা হচ্ছে এখানে, এই অ্যাঙ্গেলটাও থিটা। এবার কি করবো, আমি কম্পোনেন্টে ব্রেক করে নেব। তাহলে আমার পারপেন্ডিকুলার দিকে কম্পোনেন্ট কত হবে না, এম ইউ সাইন থিটা, এর হরাইজন্টাল দিকে কম্পোনেন্ট কি হবে, এদিকে এম ইউ কস থিটা। এটার ক্ষেত্রে এই দিকের এম ইউটার, এটার হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, এম ইউ কস থিটা। সেই এম ইউ কস থিটা, এম ইউ কস থিটা কেটে গেল, আর এম ইউর হচ্ছে পারপেন্ডিকুলার দিকে কম্পোনেন্ট কত হবে, এম ইউ সাইন থিটা। তো এই দুটোকে অ্যাড করে তাহলে হচ্ছে ডেল্টা পি চলে আসছে। তাহলে এখানে ডেল্টা পি ভেক্টর কত লিখবে, এখানে টু এম ইউ সাইন থিটা জে ক্যাপ। আশা করি ক্লিয়ার হলো। দেখো অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই হিসাবে এটাকে খেয়াল রাখবে। ঠিক আছে, খুব মন দিয়ে এটাকে দেখবে। তো এরপরে আমরা করব কি, নিউটন সেকেন্ড ল অফ মোশন। নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে না, কোনো কোনো একটা বডির রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম
কোনো একটা বডি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স মানে এক্সটার্নাল ফোর্স। তাহলে কি লিখবো? দি রেট অফ চেঞ্জ অফ momentum of body is directly proportional to the applied force। আর কি বলবো না, চেঞ্জ অফ মোমেন্টাম টেক্স প্লেস ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। চেঞ্জ অফ মোমেন্টাম এখানে লিখবো কি না, চেঞ্জ অফ মোমেন্টাম এখানে লিখে দিচ্ছি, চেঞ্জ অফ মোমেন্টাম টেক্স প্লেস ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। অর্থাৎ যেদিকে ফোর্স দেবে সেই দিকেই কিন্তু মোমেন্টামের চেঞ্জ হবে। এইটাকে যদি তুমি বুঝতে চাও এখানে চলে আসো, দেখো কি হচ্ছে। দেখো এই যে এখানে যে ব্যাপারটা হয়েছে, যখন এই বলটা এই দেওয়ালে এসে ধাক্কা মারবে, দেওয়াল কি করবে বলো তো? এই দেওয়ালে এসে যখন বলটা এসে ধাক্কা মারবে এবং বলটা ঘুরে যাচ্ছে, মানে কি দেওয়াল এই বলটাকে কোন দিকে ফোর্স দিচ্ছে বলো তো? এই দিকে ফোর্স দিচ্ছে দেওয়াল। দেওয়াল কিন্তু বলটাকে এই দিকে মানে ওপরের দিকে ফোর্স দিচ্ছে। ঠিক আছে, যার জন্য কিন্তু এদের মোমেন্টামের যে চেঞ্জ ডেল্টা পি সেটা কিন্তু জে ক্যাপ অর্থাৎ ওপরের দিকে হচ্ছে। ফোর্স ফোর্স হচ্ছে কি না ওপরের দিকে দিয়েছিল বলেই মোমেন্টামের চেঞ্জ কিন্তু উপরের দিকে হয়েছে। ঠিক আছে, এটা হলো মোমেন্টামের চেঞ্জ। এবার কথা হচ্ছে যে এখানে আমরা লিখি কি না ডিপি ভেক্টর ডিটি ইকুয়ালস টু এফ এক্সটার্নাল লিখে দিই। এখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট না সেটাকে 1 ধরা হচ্ছে এক্সপেরিমেন্টালি। এখানে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা হয়, লিটি কনস্ট্যান্ট যেটা হয় সেটাকে কিন্তু 1 ধরা হচ্ছে। কেন না এক্সপেরিমেন্টালি এটা হচ্ছে 1 হচ্ছে। যেমন বিভিন্ন জায়গাতে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বিভিন্ন রকমের থাকে, যেমন গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ক্যাপিটাল জি থাকে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের ক্ষেত্রে 1/4πε0 থাকে, বিভিন্ন রকমের থাকে। তো তাহলে এই পর্যন্ত যেটা এলো কি না রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। অর্থাৎ যত বেশি ফোর্স দেবে তত হচ্ছে কিনা মোমেন্টামের চেঞ্জ সময়ের সঙ্গে সঙ্গে খুব বেশি হবে। ঠিক আছে, এবারে এটাকে আমি কি করছি দেখো, এটাকে আমি লিখছি এরকম যে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু ডি পি, মানে তো এক্ষুনি জানলে যে এম ভি ভেক্টর, তাই না? তাহলে এটাকে লিখতে পারি কি এম ভি ভেক্টর। ঠিক, এম ভি ভেক্টর। এখন এটাকে যদি ডেরিভেটিভ করা হয়, আমি মাসকে রেখে দিলাম ডেল্টা ভি ভেক্টর ডিটি ডিভি ভেক্টর ডিটি প্লাস ভি ভেক্টর ডিএম ডিটি। এটা হচ্ছে কিনা চেন রুলের ডেরিভেটিভ। এটা হচ্ছে কিনা অ্যাকচুয়ালি ফোর্সের যে মূল যে হচ্ছে ফর্মুলা সেটাই। ঠিক আছে, এটা এখানে কিছু মানে কোনো স্পেশাল কেস হিসাবে ধরা হয়নি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কি দেখা যাচ্ছে না, যদি কোনো বডির ভেলোসিটি চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে, তাহলে তার উপরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে বুঝতে পারবো। যদি কোনো বডির ভেলোসিটি চেঞ্জ না হয়ে মাসেরও চেঞ্জ হয় তাহলে বুঝতে পারবো তার উপরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে দুটো কেস তৈরি হতে পারে। কিরকম দেখো, তাহলে কি লিখলাম, এফ এক্সটার্নাল ইকুয়ালস টু কি লিখলাম না এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, এটা লেখা হলো। এবার এখান থেকে কেস ওয়ান কি লিখছি, ইফ মাস ইকুয়ালস টু কনস্ট্যান্ট।
যদি কোনো বস্তুর মাস কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি লিখতে পারি ডিএম ডিটি 0। ঠিক আছে, অর্থাৎ কনস্ট্যান্ট মাস সিস্টেম, এটাকে কি বলে কনস্ট্যান্ট মাস সিস্টেম, কনস্ট্যান্ট মাস সিস্টেম। তো সেক্ষেত্রে ডিএমডিটি পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি লিখবো এফ এক্সটার্নাল ইকুয়ালস টু কি লিখবো এম ডিভি ভেক্টর ডিটি, এম ডিভি ভেক্টর ডিটি। এটাকে আমরা আরেকটু যদি ভালো করে লিখি এফ ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু এ ভেক্টর। এটা একটা স্পেশাল কেস, অর্থাৎ অ্যাক্সিলারেশন। আমরা কি জানি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু ডিভি ভেক্টর ডিটি, তাই না? তাহলে হচ্ছে কি এখান থেকে এটা আসছে। এবারে যদি এরকম হয় যে কেস 2 এর ক্ষেত্রে কি হয় না, ইফ ভি ভেক্টর কনস্ট্যান্ট, অর্থাৎ বস্তুটার ভেলোসিটি কনস্ট্যান্ট আছে বাট মাস চেঞ্জ করছে, মাস ইজ ভ্যারিয়েবল। অর্থাৎ এটা হচ্ছে কি ভ্যারিয়েবল মাস সিস্টেম, মানে রকেট। ঠিক আছে, রকেটের ক্ষেত্রে হতে পারে কোনো কোনো পাইপ দিয়ে জল ফ্লো হচ্ছে, ঠিক আছে, ওয়াটার ফ্লো হচ্ছে, সেক্ষেত্রেও হতে পারে। তাহলে এক্ষেত্রে ভি ভেক্টর কনস্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে পারি ডি ভি ভেক্টর ডিটি ইকুয়ালস টু 0। ডিভি ভেক্টর ডিটি ইকুয়ালস টু 0 হচ্ছে এখানে। তাহলে ডিভি ভেক্টর ডিটি ইকুয়ালস টু যেহেতু 0 হচ্ছে, তাহলে ডিভি ভেক্টর ডিটি ইকুয়ালস টু যেহেতু 0 হচ্ছে, তাহলে আমি পরের পার্টে কি লিখতে পারি, এটাকে পরের পার্টে লিখতে পারি এফ এক্সটার্নাল ইকুয়ালস টু কি লিখতে পারি না এম, এম না এটাকে লিখতে পারি ভি ভেক্টর ডিএম ডিটি। এটা হচ্ছে এখানে ভি ভেক্টর ডিএম ডিটি। এই যে ভি ভেক্টরটা না, এই ভি ভেক্টরটা হচ্ছে কি না, ভি ভেক্টরটা হচ্ছে না ভেলোসিটি অফ দ্য রিলিজড মাস উইথ রেসপেক্ট টু বডি। ভি ভেক্টর হচ্ছে কি না ভেলোসিটি অফ রিলিজড মাস উইথ রেসপেক্ট টু বডি। আর ডিএমডিটি কি হচ্ছে এখানে, ডিএমডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মাস, অর্থাৎ মাসের যে চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে সেটা রেট অফ চেঞ্জ অফ মাস। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার হলো যে মাস হচ্ছে ভ্যারিয়েবল হলে তাহলে সেগুলো হচ্ছে, এবং এই ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে বেসিক্যালি রকেট রকেট প্রপালশনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এবার চলে আসবো কি না একটা রকেটের ক্ষেত্রে কিরকম হচ্ছে দেখো। একটা রকেট ধরো এরকম আছে, ঠিক আছে, সেই রকেট থেকে কি হচ্ছে না, ধরো এরকম করে ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে, ঠিক আছে, এরকম করে ধোঁয়া বেরোচ্ছে। তো সেই ধোঁয়ার যে বা গ্যাস, এখান থেকে গ্যাস বেরোচ্ছে রকেটের, তো সেই রকেটের যে গ্যাস বেরোচ্ছে সেই গ্যাসের যে স্পিড, ঠিক আছে, সেটা ধরো বলছি কিনা ভি, এটা হচ্ছে কিনা ভিটা হচ্ছে কিনা ভি হচ্ছে স্পিড অফ ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট। বুঝতে হবে, ঠিক আছে, রকেট প্রপালশন লিখে দিচ্ছি আমি। এখান থেকে কি বলছি না ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট, ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট। ঠিক আছে, আচ্ছা রকেটের একটা মাস আছে, এই রকেটের একটা মাস আছে ক্যাপিটাল এম ধরো, এবং এখান থেকে যে মাস বেরোচ্ছে, এখান থেকে যে মাস বেরোচ্ছে
সেই মাসটার হচ্ছে চেঞ্জ কিরকম না ডিএমডিটি ধরো, রেট অফ চেঞ্জ অফ হচ্ছে মাস, অর্থাৎ যে হারে গ্যাস বেরোচ্ছে, অর্থাৎ গ্যাসের যে ভর সেটা সময়ের সঙ্গে সঙ্গে কত বেরোচ্ছে সেটাই ডিএমডিটি। ঠিক আছে, ডিএমডিটি হচ্ছে কিনা, লিখতে পারো রেট অফ চেঞ্জ অফ রেট অফ মাস অফ রকেট। ঠিক আছে, অথবা গ্যাস যে হারে বেরোচ্ছে, গ্যাসের যে ভর যে হারে বেরোচ্ছে সেভাবেও বলতে পারো। এবার কথা হচ্ছে যে আহ, যখন মাস ডিক্রিজ করছে, মাস when mass is decreasing, when mass decreases, তখন আমরা ডিএমডিটি কে কি নেব, নেগেটিভ নেব, তাই না? when mass increases, তখন আমরা ডিএমডিটি কে কি নেব, পজিটিভ নেব। কেন কি, যার ভ্যালু বাড়ে তার চেঞ্জ কি হয়, পজিটিভ হয়। যার ভ্যালু কমে যায় তার চেঞ্জ কি হয়, নেগেটিভ হয়। তো রকেটের ক্ষেত্রে তো মাস তো কমে, তাই না? আস্তে আস্তে কি হয়, রকেটের গ্যাস গ্যাস হিসেবে ওর তো যত জ্বালানি থাকে, ফুয়েল থাকে, জ্বলে গিয়ে সেগুলো হচ্ছে কি হয় না, গ্যাস হিসাবে রিলিজ হয়। তো এখান থেকে এই যে যে গ্যাস বেরোচ্ছে তার জন্য উপরের দিকে একটা কি হবে, ফোর্স কাজ করবে, সেটাকে আমরা বলছি থ্রাস্ট ফোর্স। একটা কথা বলো, এই যে যে গ্যাস বেরোচ্ছে, এই গ্যাসটা যদি খুব আস্তে বেরোতো, অর্থাৎ কোনো রিলেটিভ ভেলোসিটি নেই ধরো রকেটের সঙ্গে, তাহলে কি থ্রাস্ট ফোর্স কাজে লাগতো? কাজে লাগতো না। যেমন তুমি ধরো যেখানে বসে আছো সেখান থেকে যদি তুমি আস্তে করে নিচে নেমে যাও, তাতে করে কি হবে, ওটা যে যে চেয়ারে যেখানে বসে আছো সেটার উপরে কি কোনো ফোর্স লাগবে? পেছনের দিকে লাগবে না। যদি তুমি খুব জোরে নেমে পড়ো মেঝেতে, তখন কিন্তু দেখবে চেয়ারটা পেছনের দিকে একটু ফোর্স পেয়ে যাবে। মানে কি না, থ্রাস্ট ফোর্স তখনই লাগছে যখন হচ্ছে কি না, একটা রিলেটিভ ভেলোসিটি থাকছে। তো এখানে থ্রাস্ট ফোর্স কি হচ্ছে, এখানে থ্রাস্ট ফোর্স লিখবে কি না, না যে রেটে গ্যাস মানে হচ্ছে বেরোচ্ছে, না যে ভেলোসিটিতে গ্যাস বেরোচ্ছে সেটা লিখলে ভি ভেক্টর, ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট অ্যান্ড ডিএমডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ মাস। এবার কথা হচ্ছে যে এখানে ডিএমডিটি যেহেতু নেগেটিভ, ডিএমডিটির ভ্যালুটা কিন্তু নেগেটিভ। কেন না, যেহেতু এটা কমছে, সেই জন্য থ্রাস্ট ফোর্সটা কি হচ্ছে না, গ্যাস যেদিকে বেরোচ্ছে ভেক্টর তার উল্টো দিকে। ঠিক আছে, এই জায়গাটা একটু মনে রাখতে হবে, ভেলোসিটি মানে ভেক্টর ফর্মের দিক দিয়ে। তো রকেট প্রপালশনের ব্যাপারে এটা ক্লিয়ার হলো। কালকে কি হবে, রকেট প্রপালশনের কিছু অঙ্ক হবে। ঠিক আছে, তবে হ্যাঁ, পুলি ব্লক সিস্টেম অনেক কিছু বাকি, আমি তো সবে এখান থেকে করে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট দেখতে থাকো আর কি কি হচ্ছে দেখো। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত, পড়তে থাকো। অল দ্য বেস্ট।